দর্শক, আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বর্তমান সময়ের খুব আলোচিত ব্যক্তি, যিনি ভারতের একজন বিখ্যাত সাংবাদিক, জনাব চন্দন নন্দী। চন্দন দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি যদি বলি, চন্দন নন্দী কয়েক দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, টেলিগ্রাফ সহ তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ তিনি এখন কাজ করছেন, নর্থ সরকার তার লেখা বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছে। তো চন্দনদা, নন্দিদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। Thank you, Kanak. Thank you for inviting me to your program. দাদা, আপনি জানেন যে আপনি বাংলাদেশে ব্যাপক আলোচিত ব্যক্তিত্ব এখন। আপনার একটি লেখা প্রকাশ করে বিডি নিউজ 24 তাদের সাইটে হারিয়ে ফেলেছিল, যেটি সম্ভবত গতকাল বা গত পরশু থেকে আবার ইনস্টেট হয়েছে আপনাদের একটি লেখা প্রকাশ করে। তো এর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশ সরকারের মনোভাব মিডিয়ার প্রতি কি, এবং আমরা কেন বিদেশে অবস্থান করছি বা আমরা কেন চলে আসতে বাধ্য হয়েছি নিজের মাতৃভূমি ছেড়ে। তো আরো বিস্তারিত জানবো, আপনাকে পেয়েছি, আমাদের অনেক প্রশ্ন আপনার কাছে। আপনি দর্শক, আপনাদেরকে বলি যে জনাব চন্দন নন্দীর বাবা ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বাংলাদেশে পোস্টেড ছিলেন 1984 থেকে 86 সাল পর্যন্ত। সেই হিসেবে দাদা বাংলাদেশে অনেকবার এসেছেন, অনেকবার থেকেছেন, এবং তার আদি জন্মভূমি হচ্ছে জামালপুরের আদি সন্তান। তো এক অর্থে আমরা বলতে পারি যে তিনি বাংলাদেশেরই মানুষ। তো সেই জায়গা থেকে আপনার কাছে অনেক প্রশ্ন আমাদের দাদা। তো আমি যেই লেখাটি দেখাচ্ছিলাম, আপনার নর্থ ইস্ট নিউজের যে লেখাটি দেখাচ্ছিলাম, সেটি থেকে আমরা কি জাতীয়, এই যে আপনি যে শব্দটি ব্যবহার করছেন, স্ট্রেনজেন্ট অ্যাকশন, এই স্ট্রেনজেন্ট অ্যাকশন বলতে আপনি কি বোঝাচ্ছেন, বা একটু বিস্তারিত যদি একটু বলেন। ওকে, অনেকগুলো প্রশ্ন একটা প্রশ্নের মধ্যে বসানো আছে, which is fine. আমার বাংলা খুব একটা স্ট্রং না, তো আগের থেকেই আমি বলে রাখি যে আই উইল স্লিপ ইনটু ইংলিশ ফ্রম টাইম টু টাইম। তাতে আশা করি আমাদের দর্শকদের কোনো অসুবিধা হবে না। তো get back to your questions. To get back to your questions, obviously, মানে as a journalist, আমি তো এইটুকু privilege enjoy করি to not disclose who my sources are. However, এইটুকু বলতে পারি যে আমি এটা অন্তত মিনিমাম at least দুটো সোর্স থেকে জানার পরেই এই খবরটা লিখেছিলাম। আর এটা অনেক জায়গায় টুকটাক এদিক ওদিক মোটামুটি ডিসকাস হচ্ছিল, বাট ওগুলো আমার মনে হয়েছিল যে আইদার দে ওয়্যার রুমার্স অর মিসইনফরমেশন, তো সেগুলোর উপরে বেশি রিলাই করাটা উচিত না। তারপরে আমি দেখলাম যে না, when my sources are insisting that এইটা অমুক সময়ের মধ্যে ঘটতে পারে, তখন মনে হলো যে এই ইনফরমেশনটার ভেরাসিটিটা মোটামুটি ঠিক আর কি। হ্যাঁ, সো আর তার সঙ্গে যুক্ত হলো যখন আমি নামগুলো কিছু জানতে পারলাম, আমি সেই নামগুলো রিভিল করব না, প্লিজ ডোন্ট ask me to reveal those names because সেটা না করাই better from a legal perspective, as well as I don't want to cause any kind of injury or mental trauma to any of these people, and one shouldn't, ethically speaking. Maybe their names will come up much later in a more formal way, তখন সবাই জানতে পারবে আর কি, and we should আর আমি যখন স্টোরিটা কনস্ট্রাক্ট করছিলাম, লিখছিলাম, তখন I tried to sort of give as much indication as possible for our readers, so that which would be helpful to our readers to at least know who these people are. They are certainly part of the power structure in Bangladesh. They are certainly part, they're very closely integrated with the government and bar, and therefore
they have a responsibility which they did not probably fulfill as far as the people of Bangladesh are concerned. তো আমার মনে হয় যে এদের মধ্যে কিছু আছে যারা ব্যবসায়ী শ্রমিক মানে শ্রেণীতে পড়ে, কিছু আছে যারা পলিটিক্যাল ক্যাটাগরির মধ্যে পড়ে, আর কিছু আছে যারা who are quite close to the party leadership, so much so that any revelation of those names can cause a lot of problems for them in Bangladesh. And আমার মনে হয় যে এই জিনিসগুলো আমি একটা স্টোরি পড়ছিলাম কদিন আগে একটি বাংলা কাগজে মানব জমিন বলে, সেটা অনলাইনে আমি পড়ি এবং I was quite surprised to find that সেই স্টোরিটা দুদিন বোধহয় বা একদিন অনলাইন থাকার পর that story was plucked out of the website. For what reasons I have no idea, I have no clue. কিন্তু আমার মনে হয় যে কোথাও না কোথাও থেকে কোনো না কোনো চাপ নিশ্চয়ই এসে থাকবে, বা এমন কিছু ঘটনা ঘটে থাকবে যার জন্যে the editorial একটা ডিসিশন নিতে হয়েছিল ওদের ওটাকে অনলাইন ওদের অনলাইন এটা থেকে বার করে দেওয়ার। দাদা আমি একটু যোগ করতে চাই আপনার সাথে, ছিল যে জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক মানে সমাপ্ত হয়নি, মাঝপথেই সেটি ভেঙে যায়। তো আমি জানি মানব জমিনের একটা সূত্র থেকে আমি জানি যে তারা খুব চাপে ছিলেন, খুবই চাপে ছিলেন, নানা হুমকির মধ্যে ছিলেন। শেষ পর্যন্ত তারা নিউজটি বোধহয় সরিয়ে নিয়েছেন, কারণ আমি দেখলাম না নিউজটি, আমার এখানে ওপেন করাই ছিল। তো এই জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকের বিষয়টাকে আর স্পষ্ট করবেন, যে হাই ভ্যালু ইন্ডিভিজুয়ালস বলতে আপনি কাকে বোঝাচ্ছেন, বা মানুষ তার মতো করে বুঝে নিচ্ছে, কিন্তু by high value individuals what I meant was people who are close to the power structure, people who are close to the power hierarchy in Bangladesh. সেটা ব্যবসায়িক লেভেলে হতে পারে, সেটা পার্সোনাল লেভেলে হতে পারে, সেটা অফিসিয়াল লেভেলে হতে পারে। অনেকে মনে করছেন এটি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের কথা বলা হচ্ছে। Well, I don't want to get into all that. I mean, there might be issues surrounding her son. There certainly is. I have done a story which are still allegations. একজন ধরা পড়েছে পশ্চিমবঙ্গে গত বছর মে মাসে, সে কিছু জিনিস ডিসক্লোজ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, সেগুলো আমরা অ্যালিগেশনস ভাবে মেনে নেওয়াটা বেটার হবে। উই শুড নট হ্যাং আ পারসন ফর জাস্ট বিকজ দেয়ার আর অ্যালিগেশন। হাই ভ্যালু ইন্ডিভিজুয়ালস কাকে নিয়ে শেখ হাসিনা দর কষাকষি করার চেষ্টা করছিলেন, বা কোনো আভাস কি আপনি দিতে পারেন কিনা? I think let's not get into that right now. It's going to be a little premature to get into that area right now and unnecessarily sort of rake up a controversy which may which may come up again in the future, in the very near future. We don't know. I think it is best left for people to hang on and hold on. I mean, there has to be an element of sort of how do I put it? An element of suspense. যেটা থাকলে হয়তো ভালো হয়, rather than if you let the cat out of the bag right now. I think that may not be good for journalism. তো let the suspense prevail. কিন্তু মানব জমিন যে রিপোর্টটি করেছে বা আপনি যা লিখেছেন, এটার মধ্যে তো কোনো ধরনের কোনো অসত্য কোনো তথ্য নাই। জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক তো মাঝপথে থেমে গেছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন আপনি।
So I wouldn't know much পথে থামার কি কারণ হয়ে থাকতে পারে except for disagreement between the two individuals. If this issue was discussed, একটা মিটিং মাঝপথে শেষ হয়ে যাওয়ার মানেই হলো সেটা একটা ইনকনক্লুসিভ জায়গায় এসে থেকে গিয়েছিল, as a result of which moving beyond that point was fruitless, at least for one party in the conversation. So it must have been a controversial issue. It must have been an issue that probably was very close to Sheikh Hasina or to her government, as a result of which the meeting remained inconclusive. Not this is an issue যেটা একটা মিটিং এর বেসিসে সেটল হয় না. And if the American government are pursuing a certain course, আমার মনে হয় that they'll go along that course and try to see that there is a logical end to it, if the need arises. জি 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 না, ঠিক আছে। তবে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে আসলে কি ঘটনা ঘটছে, এটি অনুমান করতে পারে। মানুষের স্মেলিং পাওয়ার অনেক বেশি, এবং বিশেষ করে শেখ হাসিনা যখন বলেন যে জয়ের সম্পত্তি দখল করলে করবে, নিয়ে নিলে নিবে, আমাদের বাংলাদেশ আছে, দেশে অনেক, তো এইসব আগাম কথার মাত্রায় বিশ্লেষণ করলে মানুষ একটু ধারণা করতেই পারে। তো আমি অন্য প্রসঙ্গে যাই। আপনি জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বা এইসব স্যাংশন বা এইসব চাপ দিয়ে কোনো লাভ হবে না, ইন্ডিয়া আমাদের সাথে আছে অতীতের মতো। তো কি মনে করেন, এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? ভারতের বর্তমান সময় অবস্থানটা কি? ভারত কি অতীতের মতো এবারও কি আওয়ামী লীগকে একেবারে নিরঙ্কুশ ভাবে সাপোর্ট করে যাবে কিনা? I think Mr. Obaidul Qadir যেটা বলেছেন, that is partly rhetorical, and certainly reckless. উনি যা ইনফরমেশন পেয়েছিলেন সেই মিটিংটার সম্পর্কে, সেটার থেকে যদি উনি একটা কনক্লুশনে এসে থাকেন, I would certainly beg to differ with him. And because the situation on the ground doesn't say so. তাহলে তো সবকিছু, everything would have been hunky dory. তাহলে তো everything would have been a settled fact, and এত কন্ট্রোভার্সিও থাকতো না। আর আমেরিকানসরা তাদের এই যে টিম এসছে এখানে, একটি 6 দলীয় টিম যে এসছে ঢাকাতে, দুটো থিঙ্ক ট্যাঙ্ককে রিপ্রেজেন্ট করে, তাদের একটা রিপোর্ট দেওয়ার কথা আর কি। তো তাদের তো তাহলে আসার দরকার নেই এখানে আর, তাহলে তো things can proceed as the ruling government in Dhaka wants it to proceed. তাহলে তো সবই ঠিকঠাক আছে, ইলেকশন খুব সুষ্ঠু হবে, খুব ভালো হবে, খুব পার্টিসিপেটরি হবে, খুব ইনক্লুসিভ হবে, and everybody would live happily ever after. Okay. So let us not read too much into Mr. Qadir's statement. He has a large constituency to pander to. তাদের এই সময় একটা এমন একটা পরিস্থিতি যেখানে আওয়ামী লীগের যারা সাপোর্টার্সরা অন দ্য গ্রাউন্ড রয়েছে, দে আর ইন আ স্টেট অফ আনসার্টেনিটি। They are not even sure what is going to hit them and how hard it is going to hit them or the party or the government, and whether they are also in the dark about whether an election will be held or will not be held. Will it be held under special circumstances, and what kind of international support or otherwise a election ta pabe. India has been a traditional ally of Bangladesh, and most certainly of Awami League. কিন্তু আমার যেটা, মানে to answer your question, আমার মনে হচ্ছে যে এখন because of one particular factor, and that factor
is the US insistence on free and fair election and the visa restriction regime that has been brought in, সেটার ব্যাকড্রপে আমার মনে হয়, আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপগুলোকে আরেকটু প্রোগ্রেসিভলি স্ট্রং করতে থাকে, আমার মনে হয় যে ইন্ডিয়া হয়তো ওই জায়গায় থাকতে পারবে না, বা will not be able to sort of enjoy that preeminent position that it did in 2018 and 2014, both of which those elections were very, very questionable. 2014 সালে যেমন 2014 সালে যেমন সুজাতা সিং এসে সরাসরি হস্তক্ষেপ করেছিলেন এরশাদকে নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য, বা অর্থাৎ টোটাল সমর্থন দিয়েছিলেন ভারতের পক্ষ থেকে। 18 সালে যেমন ভারত এই মধ্যরাতে নির্বাচনকে একেবারে সমর্থন দিয়ে দিয়েছিল। এবার কি আপনি মনে করছেন যে সেদিক থেকে ভারতের অবস্থান একটু ভিন্ন? আমার মনে হচ্ছে যে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স তো আছেই সেদিক দিয়ে। আর এখনো আমার মনে হয় ইটস টু আর্লি, মানে টু কাম টু আ পয়েন্ট